দর্শক আরো একবার স্বাগত 21 রাতে। ডক্টর মনসুর জনগণের স্বচ্ছতার কথা বলছেন, জনগণের সামনে সরকারের স্বচ্ছতার কথা বলছেন। আমরা যে ঋণগুলো নিচ্ছি এতে পার্লামেন্টে কতখানি আলোচনা হচ্ছে জনগণের স্বার্থে বা জনগণকে জানানোর উদ্দেশ্যে? আমি মনে করি যে আপনাদের বাংলাদেশে একদিন একটা ঋণ মানে যে পলিসি ছিল বা আছে মোটামুটি ভাবে, সেটা ছিল যে আমরা কনসেশনাল লোনের বাইরে আমরা লোন নিতাম না। এটা একটা জিনিস ছিল। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স আমি প্রথম জানলাম যখন আমি বাংলাদেশে আসলাম আন্ডারে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, যে বাংলাদেশ কখনো টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স লোন হিসেবে নেই, তারা সব গ্র্যান্ট হিসাবে। দিস আর কিন্তু খুব প্রুডেন্ট ফিসক্যাল ম্যানেজমেন্টের পার্ট। এর ফলে আমাদের যে ডেট বার্ডেনটা খুবই কম রিলেটিভলি, বিশেষ করে ফরেন ডেট বার্ডেনটা। আমি সিম্পলি একটা কথা বলি, ফরেন ডেটে আর ডোমেস্টিক ডেট আমাদের প্রায় সমান সমান, কিন্তু ফরেন ডেটের সার্ভিস হচ্ছে 1/4 অফ দ্য ডোমেস্টিক ডেট। অর্থাৎ ডোমেস্টিক ডেটে আমরা 4 গুণ ইন্টারেস্ট পে করি ফরেন ডেটের চাইতে। কাজে ফরেন ডেট বাংলাদেশের জন্য সবচেয়ে সহজ সুদে, কম সুদে, বিরাট টাইম পিরিয়ডে আমরা পাচ্ছি, অলমোস্ট লাইক এ গ্র্যান্ট। তো সেই জন্য বাংলাদেশের ওই দিক থেকে তেমন কোনো অসুবিধা হয় না। যেটা সমস্যাটা যেটা এখন দেখা দিচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু পারচেজ হচ্ছে যেটা মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন থেকে বা বাইল্যাটারাল ইন্ডাস্ট্রিয়াল কান্ট্রি থেকে আসছে না, আসছে কান্ট্রিজ লাইক ব্রিক টাইপ কান্ট্রিজ। রাশিয়া মিলিটারি হার্ডওয়্যার দিচ্ছে, চায়না মিলিটারি হার্ডওয়্যার দিচ্ছে, বা চায়না হয়তো একটা প্রজেক্ট দিয়ে দিচ্ছে। এই যে শিপিং কর্পোরেশনের কথা নিয়ে কথা হচ্ছে, যে চাইনিজদের কাছ থেকে আমরা কিনছি 7টা জাহাজ অতিমূল্যে, অথচ বাংলাদেশে কিন্তু জাহাজগুলো বানানো যায়। জাস্ট বিকজ তারা আমাদেরকে লোন দিচ্ছে আমরা সেটা নিচ্ছি। শিপিং কর্পোরেশন ইজ এ দেউলিয়া অর্গানাইজেশন। তাদের জন্য কেন সরকার এই লোন নিবে এবং কেন উচ্চ মূল্যে এই জাহাজগুলো কিনে তাদেরকে দিতে হবে সেটা আমি বুঝি না। এখানে রাজনৈতিক সদিচ্ছার অভাব নাকি দূরদর্শিতার অভাব? এখানে রাজনীতি সদিচ্ছা ও দূরদর্শিতা না, এখানে কাটিং এর মার্জিন টেকিং এর ব্যাপার আছে। কেউ কেউ পয়সা বানাচ্ছে, সোজা কথা। তো দিস ইজ হোয়াট গোজ রং, থিংস ক্যান গো রং। তো ডিফেন্স পারচেজ ইজ অলওয়েজ এ ভেরি সফট বেলি, যেখানে ম্যানিপুলেশন অফ রিসোর্স হয় এবং বাংলাদেশে আগেও হয়েছে, এখনো হচ্ছে আমি মনে করি। তো এই জিনিসগুলোর ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকা উচিত। আমাদের দুঃখের বিষয়, আমাদের অপোজিশন পার্টি রাস্তায় যে চেঁচামেচি করে, তারা খালি একটা ইলেকশনের কথাই বলে, অন্য কোনো কথা তারা বলতে চান। এই বিষয়গুলো নিয়ে তাদের পার্লামেন্টে যাওয়া উচিত ছিল, পার্লামেন্টে থাকা উচিত ছিল, এবং এখনো যারা আছে অপোজিশন তাদেরও এই বিষয়গুলো নিয়ে বলা উচিত এবং জনগণকে এই বিষয়ে সতর্ক করা উচিত। ডিবেটটা খুলে পড়েও আমি মনে করি যে এটা একটা ভালো ফল আসে কোনো না কোনো ভাবে, সতর্ক হয়। ডক্টর মজিদ, পার্লামেন্ট কিন্তু একটা অত্যন্ত শক্তিশালী জায়গা, যার মাধ্যমে জনগণ সবকিছু জানে, এবং পার্লামেন্টে কোন মাননীয় সদস্য কোন প্রশ্ন করলে সরকার কিন্তু তার পুঙ্খানুপুঙ্খ জবাব দিতে বাধ্য, এবং সেটার মাধ্যমে কিন্তু এই ইনফরমেশনগুলো ডিসিমিনেট হতে পারে। আমরা পার্লামেন্টে অর্থ মন্ত্রণালয়ে থাকতে আমি দেখেছি আর কি, সবসময় পার্লামেন্টে প্রশ্ন করছেন সংসদ সদস্য, মাননীয় মন্ত্রী বলবেন কি বাংলাদেশ এই পর্যন্ত কতটা বৈদেশিক সাহায্য নিয়েছে? এই প্রশ্ন তো জিজ্ঞেস করা লাগে না, এটা তো যে কোনো জায়গায় পাওয়া যায়। কিন্তু তিনি যদি এই প্রশ্নটা করতেন, বলতেন যে এই খাতে কত নেওয়া হয়েছে, তার শর্তগুলো কি কি এবং সেগুলো যাচ্ছে কিনা। কারণ এই প্রশ্নটা করলে কিন্তু মন্ত্রণালয় কিন্তু উত্তরটা দিতে বাধ্য, কিন্তু এবং ওটা কিন্তু প্রিন্ট হবে এবং ওটা কিন্তু রেকর্ড হবে এবং জনগণ জানবে। এই যে জনগণের জানার এত সুন্দর একটা ফোরাম আছে, প্ল্যাটফর্ম, এবং সরকারও ওখানে আর কোনো কিছু, কারণ পার্লামেন্টে উত্তর দেওয়ার ক্ষেত্রে কিন্তু মাননীয় মন্ত্রী বা সরকারের পক্ষ থেকে কিন্তু এটা কিন্তু একটা এমন একটা বাধ্যবাধকতা, এখানে সংসদে কোনদিন কোনো ভুল তথ্য বা দেওয়ার কোনো অবকাশ নেই, বা এখানে তেড়িবেড়ি করার মানে কোনো কিন্তু প্রশ্ন তো হতে হবে। সে প্রশ্ন করলে, কারণ এইভাবে করেই কিন্তু একটা জবাবদিহিতার পরিবেশ কিন্তু সৃষ্টি হতে পারে। কিন্তু সেটা যদি সিরিয়াসলি না দেখা হয়, না ভাবা হয়, তাহলে তো যেটা হবে ওই জিনিসটার প্রতি জনগণের অবহিতিটা, আমি বারবার ওইটাই বলছি, অবহিতিটা স্পষ্ট হওয়া থাকা দরকার। আমরা একটা জিনিস নিয়ে এবং তাহলে বলেছিলাম যে ভারতের সাথে আমরা তুলনা করছি, ভারতের ডিফেন্স বাজেট আর বাংলাদেশের ডিফেন্স বাজেটে কিভাবে সেটা প্রতিফলিত হয়েছে। বাংলাদেশে একটা লাইন, প্রতিরক্ষা ব্যয় এত কোটি টাকা, ফিনিশড, নাথিং। দ্যাটস নট ডিফেন্স বাজেট। ভারতেরটাতে আমরা প্রত্যেক খাতওয়ারি দেখছি, তাদের স্যালারি কি, তাদের পারচেজ কি, প্রকিউরমেন্ট কি হচ্ছে, সেগুলোর খাতওয়ারি বর্ণনা পাওয়া যাচ্ছে। বাংলাদেশে পাওয়া যাচ্ছে না। কেন এই জবাবদিহিতার অভাব? কেন? এখানে তো জনগণের অধিকার আছে
আমাদের প্রতিরক্ষা খাতে আমাদের পর্যাপ্ত অর্থ যাচ্ছে কিনা, অর্থ যদি যেটুকু যাচ্ছে সেটা সঠিক ব্যবহার হচ্ছে কিনা, কি কি খাতে ব্যবহার হচ্ছে, প্রকিউরমেন্টের ক্ষেত্রে মিস অ্যাপ্রোপ্রিয়েশন হচ্ছে কিনা, এগুলো তো জনগণের অধিকার আছে। আজকে আমাদেরকে, আমি মুহিত সাহেবকে বলেছিলাম, আমাদেরকে কেন বলতে হবে, পার্লামেন্ট কেন বলবে না? পার্লামেন্ট বলে না বলে আজকে আমাদেরকে বলতে হচ্ছে। জি, এবং এটার সাথে আমি একটু যোগ করি, এটার আরেকটা বড় হচ্ছে আমাদের যে সম্পূরক বাজেট যেটা পাস হয়, সম্পূরক বাজেটটাই কিন্তু এই জাতীয় জবাবদিহিতার বা বিষয়গুলোর অ্যাকাউন্টেবিলিটি আনবার কিন্তু একটা বিশেষ উপায়। কারণ সম্পূরক বাজেটটা আর কিছু না, যে আমি গত বছর যে বাজেট দিয়েছি আপনি তার ভিতরে খরচ করতে পেরেছেন কিনা, বা আয় করতে পেরেছেন কিনা, কম করেছেন না বেশি করেছেন, সেইটা সব হিসেব করে দিয়ে এটা কিন্তু রিভাইজ বাজেট কিন্তু পাস হওয়াটাই হচ্ছে সম্পূরক বাজেট পাস আর কি। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের সংবিধানে এমন ভাবে আছে, সেটা অনেকটা আমার মনে হয় রাষ্ট্রপতি শাসিত সরকারের সেই প্যারা ধারা রয়ে গেছে, যে সারা বছর মহামান্য রাষ্ট্রপতি এরকম দিতে পারবেন এবং শেষে সম্পূরক বাজেট পাস হবে। সম্পূরক বাজেট পাস হচ্ছে কিন্তু 2-3 দিনের জাস্ট উপস্থাপন করি এটা পাস হয়ে যাচ্ছে। অর্থাৎ সারা বছর কোন খাতে কি হলো, কেন হলো না, বা কেন পারলেন না, বা কেন বেশি করলেন, কেন করলেন না, এর জবাব ব্যাখ্যা আলোচনা কিন্তু হচ্ছে না। আমাদের সংসদে আলোচনা হচ্ছে নতুন বাজেট নিয়ে, যেটা ভবিষ্যতের ব্যাপার। ভবিষ্যতের ব্যাপার নিয়ে কথা বলছেন, ভবিষ্যতের পরে তো ভবিষ্যৎ যখন বর্তমান হবে বা ভবিষ্যৎ যখন অতীত হবে কিন্তু আর তখন থাকছে না। এই যে পদ্ধতিগত প্রক্রিয়াগত ব্যাপারগুলোকে যেগুলো আছে, সেই সুযোগকে যদি আমরা স্পষ্ট করি, তাহলে কিন্তু সিস্টেমের মধ্য থেকেই এই জবাবদিহিতার বিষয়গুলো এসে যায়। আমি সামনে মনে হচ্ছেন আবার গ্রিসের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের একটু নিয়ে আসি। গ্রিসে বাংলাদেশি রয়েছে প্রবাসীরা, যারা 30 থেকে 35 হাজার প্রবাসী রয়েছে। তারা, আমরা যদি জানতে পেরেছি যে তারা প্রচন্ড আর্থিক সংকটের মুখোমুখি হয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে আশ্রয় নিচ্ছে বা চলে যাচ্ছে, ইতালি, ফ্রান্স, যুক্তরাষ্ট্রে। তারা যে প্রবাসী মানে আয়গুলো পাঠাতো, রেমিটেন্স পাঠাতো, সেক্ষেত্রে কি ধরনের সমস্যা হতে পারে? সিম্পল, এখন পর্যন্ত গ্রিসের জনগণ যারা, মানে খাস গ্রিক যারা আর কি, তারা সামান্য কিছু পিঞ্চ ফিল করছে। গ্রিসের ব্যাংকগুলো যদি আরো বেশ কিছুদিন সময় যদি ইনঅপারেটিভ থাকে, যদি বন্ধ থাকে বা পার্সিয়ালি যদি ফাংশন করে, তাহলে পরে তাদের পরে যে পিঞ্চটা সেটা আরো বাড়বে। ন্যাচারালি স্থানীয় লোকাল পিপুলদের যখন নাকি জিনিসটা পেতে পারবে, অস্থানীয় যারা, মানে আমাদের মতন বা আমার বিষয়ে তাদের প্রতি সেটা আরো বেশি হবে। সেটা নন রেজিডেন্টস যারা, ন্যাচারালি তখন তাদের নিজেদের তাগিদেই ওখানে যখন সুবিধা করতে পারবে না, তখন তারা নিজেদের তাগিদেই কারো মানে অনুমতির জন্য বসে থাকবে না, স্থানান্তর ত্যাগ করবে। ইতালিতে চলে যাবে, অলরেডি করছে। এবং যে কারণে আমরা যতটুকুই পাই যে রেমিটেন্সটা আমরা গ্রিসের থেকে থোক থাকে, ওখানে তো রেমিটেন্স হেড, এই কান্ট্রিতে এত, এই কান্ট্রি থেকে এত, এই কান্ট্রি থেকে আমরা হেড বলি আর কি, এই মাহাতে সিম্পলি তখন দেখা যাবে ওখানে ওটা কমছে। এখন ব্যাপারটা হচ্ছে গ্রিস থেকে, আমি ঠিক এক্স্যাক্টলি ফিগারটা জানি না যে গ্রিস থেকে আমরা কত পরিমাণ রেমিটেন্স পাই। এটা জানলে আমার দুঃখিত, আমি আর একটু ওয়েল ইকুইপড হয়ে আসা আমার উচিত ছিল, কিন্তু এই প্রশ্নটা আসতে পারে আমার খেয়াল ছিল না। তাহলে পরে জিনিসটা বলতে পারতাম যে এক্স্যাক্টলি আমরা কতখানি ক্ষতিগ্রস্ত হতে পারি, কিন্তু এই মুহূর্তে এটা বলার কোন, এই ক্ষতিগ্রস্ততার সাথে আরেকটা আমাদের বাণিজ্য একটা বিরাট ক্ষতির ব্যাপার হবে। আমাদের যে এক্সপোর্ট গুলো হতো সেখানে, আর ওখানে ডিমান্ড কমে যাচ্ছে, ডিমান্ড কমে যাবে। খুব বেশি যায় না, পোশাক খাতের তো একটা বড় বাজার রয়েছে, এবং বেশি বড় না, 25 মিলিয়ন। এটা গ্রিসের বাজারটাকে রিকভার করা যাবে, সেটা ওখানে ইউরোপে আর অন্য কোন দেশের সাথে রিকভার করা যাবে। একইভাবে মনে করেন যারা আমাদের ওখানে যারা রয়ে গেছেন, এনআরবি যারা রয়ে গেছেন, সেখানে চাকরি করছেন বা কাজ করছেন, সেটাও হয়তো খুব একটা বেশি দিন ধাক্কা সামলাতে হবে না, রিকভার করা যাবে। এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি না যে আমাদের ইকোনমিতে এটা তেমন কোনো কিছু অ্যাডভার্স কিছু হবে বলে, বা স্পেকটেকুলার বা সাবস্টেন্টিভ কিছু হবে বলে আমি মনে করি না। যেটা ইম্প্যাক্টটা সেটা কিন্তু হচ্ছে, সেটা হচ্ছে যে ইউরোর যে দর পতনটা হয়েছে, সেটা এখানে গ্রিসের এই পলিটিক্যাল আনসার্টেনিটি হ্যাজ প্লেড এ বিগ রোল। গ্রিসের কারণে লার্জ পার্ট অফ দ্য ইউরো ডেপ্রিসিয়েশনটা হয়েছে, যেটা কিন্তু আমাদের সমস্যা, একটা বড় সমস্যা। সরাসরি না এসে, সরাসরি গ্রিক থেকে বাংলাদেশ না এসে, গ্রিস থেকে ইউরোর মাধ্যমে এখন ইউরোর এগেইনস্টে আমাদের কারেন্সি 20% অ্যাপ্রিশিয়েট করে গেছে। ফলে বাংলাদেশি একটা কাপড় এখন 20% বেশি দামে ইউরোপিয়ানদের কিনতে হচ্ছে। এইটা কিন্তু আমাদের কম্পিটিটিভনেসকে
কমিয়ে দেবে, খাটো করছে, এবং ফলে আমরা অন্যান্য দেশের সাথে আমরা পারবো না বাজার ধরে রাখতে। এই চ্যালেঞ্জটা বাংলাদেশ ব্যাংককে মোকাবেলা করতে হবে একটা সেপারেট একটা ইস্যু হিসেবে, এবং ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইস্যু। So indirectly we are impacted, quite severely impacted, but not much directly. সেক্ষেত্রে ঘুরে দাঁড়াবার আর কি সম্ভাবনা আছে, যে ইউরোজোনে যে নতুন প্রস্তাব দেওয়া হচ্ছে বা প্রস্তাব আসছে, সেক্ষেত্রে মানে কেমন গ্রিসের ঘুরে দেওয়া না, গ্রিসের ঘুরে দেওয়ার গ্রিসের দুটো অপশনই আছে, এবং গ্রিস ইজ ফ্রি টু চুজ। নোবডি, অনেকে বলে যে গ্রিসকে পদদলিত করা হচ্ছে, না কিছু না, গ্রিস যদি কালকে চায় কালকে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে যেতে পারবে। কিন্তু গ্রিসের 85% লোক চায় গ্রিস ইউরোপের সাথে থাকবে, আবার তারাই ভোট দিচ্ছে যে আমরা ইউরোপের দাবি মানবো না। তো এখানে একটা স্ট্র্যাটেজিক গেম হচ্ছে, তারা কিন্তু ইউরোপ ছাড়তে রাজি না, এবং যদি আজকে সিপ্রাস বলে যে আমরা ইউরোপ ছেড়ে চলে যাব, পরের দিন গ্রিসের লোক বলবে ইউ বেটার গেট আউট অফ ইউরোপ, আমরা থাকি তুমি যাও, তার গভর্নমেন্টই ফল করে দেবে, ইউ বেটার গেট আউট অফ ইউরোপ আর গ্রিস, আমরা গ্রিসরা ইউরোপেই থাকবো। তো দিস ইজ দ্য রিয়ালিটি। তো রিয়ালিটির কারণে যেটা হবে মোস্ট লাইকলি, আমি যেটা মনে করি 80% প্রবাবিলিটি, যে তারা বেশিরভাগ দাবি মেনে নিয়ে ইউরোপিয়ান ইউনিয়নের কাছ থেকে আবার 50 বিলিয়ন যেটা চেয়েছে সেই টাকাটা তারা নিতে হবে, কারণ তা না হলে তো ব্যাংক খুলতে পারবে না কালকে। একটা দেশ তো ব্যাংক ছাড়া চলতে পারে না, চলতে পারে আজকালকার দিনে এই ইকোনমিতে কোনো মতে চলতে পারে না, এটা তো ধান চাল বিক্রি করে হবে না, ব্যাংককে চালাতে হবে। আমি একটু অ্যাড করি আপনার সাথে, যদি অনুমতি আমি একটু অ্যাড করি। উনি বলছেন কথা হচ্ছে অ্যাবসলিউটলি যে গ্রিসকে একটা আলটিমেটলি একটা লাইনই আসতে হবে, কিন্তু এই সাথে এটা আমাদের বলা সাজে কিনা জানি না, কিন্তু তারা বিশাল কান্ট্রি, বড় বড় জিনিস, লিডিং কান্ট্রি যারা আছে তাদেরও এত হার্ড অ্যাটিটিউডটা অল থ্রু এত রিগসটা রাখাটা ঠিক হবে না। কেননা আপনি আমাকে লোন দিয়েছেন, একটু বলছি আমার অবস্থা খারাপ, আপনি জানেন, আপনি তো লোনটা চান আমার কাছে, টাকা তো আমার কাছে চান, আপনি আমাকে মেরেই ফেলেন চাপ দিয়ে, তাহলে আপনি টাকা পাবেন কি? একটা জিনিস কি, nobody thinks that Germany will ever get back its money. এটা জার্মানরাও জানে। It's not that. ইস্যু হচ্ছে, their main concern হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে এই ভাঙনটা কিভাবে রোধ করা যায়, ওইটাই বড় চ্যালেঞ্জ। ওয়েদার ইট উইল বি বিগিনিং, এটা তো ইট মাইট সিগন্যাল ইজ এ বিগিনিং হতে পারে যে ইউরোপ থেকে ইউএম থেকে বেরিয়ে আসে। একটা ছেলে যদি, একটা 5টা ছেলে আছে আমাদের, বা একজন যদি পথভ্রষ্ট হয়, তাকে শাসনও করতে হবে, আবার আদর করে কাছেও টানতে হবে। তারা কি এবং ডিরেল না হয়, না হলে তারা যদি গড়ে উঠে এটাকে আসলে চাই, অবশ্যই চাই, তা না হলে পরে এতগুলো দেশ, এই 20টা দেশের ফাইন্যান্স মিনিস্টাররা একটা ফোন কলে তারা চলে আসতেছে গ্রিসের, সে তো তারা টাকা কিভাবে রিকভার করবে সেটা, টাকা ইজ নট দ্য ফ্যাক্টর, ইউরোর ঐক্যটা টাকা ইজ নট দ্য ফ্যাক্টর, ব্যাংকগুলো তো চালাতে হবে। গ্রিসের টোটাল ডেট যদি রাইট অফ করে দেয়, এটা কতখানি জানেন? জার্মানি 2% অফ জার্মান জিডিপি, 2%। না, কিন্তু যে টাকাগুলো আসছে, যে ঋণগুলো চাচ্ছে বা সুদ যাচ্ছে, এই জন্য জার্মানির কিছু আসে যায় না। তো ঋণদাতা গোষ্ঠী যারা, তাদের যে ব্যাংকগুলো, সেগুলো তারা ফুলে ফেপে উঠছে নাকি? আমরা মনে করি যে এই শোষণ এবং শোষিতের থিওরি দিয়ে আমরা বহুত কিছু এক্সপ্লেন করার চেষ্টা করি। ওয়ার্ল্ড ইজ নট দ্যাট ব্যাড। আমরা যদি উই প্লে বাই দ্য রুলস অফ দ্য গেম, শতরঞ্জ কা খেলাড়ির মতো, প্লে বাই দ্য রুলস অফ দ্য গেম। আপনি ডক্টর মনসুরের সাথে একমত কিনা? এবং তৃতীয় বিশ্বের যে অনুন্নয়ন এবং উন্নতশীল রাষ্ট্রগুলো, তারা যে ঋণের চক্রে আটকে যাচ্ছে, নাকি আসলেই তারা সত্যি সত্যিই সামনের দিকে এগিয়ে যাচ্ছে? এটা ডক্টর মনসুর তিনি স্পষ্ট করেছেন তার বক্তব্যটি, আপনি তার সঙ্গে একমত কিনা? এটা তো ইভেনচুয়ালি একমত, কারণ কথা হচ্ছে যে তৃতীয় বিশ্বের দেশগুলোকে যে সাহায্য দেওয়া হচ্ছে, কেউ হয়তো ভিন্ন দৃষ্টিতে মনে করতে পারে যে তাকে বোধহয় শোষণ করবার জন্য দেওয়া হচ্ছে, বা তাকে বোধহয় ক্যাপচার করার জন্য দেওয়া হচ্ছে। আসলে কিন্তু না, তাকে সম পর্যায়ে না আনতে পারলে ওরই সমস্যা। OECD কান্ট্রিগুলোর কিন্তু কনস্টিটিউশনে স্পষ্ট করে বলাই আছে যে তোমার জিডিপির এত % তুমি সবসময় এই তৃতীয় বিশ্ব বা ওদেরকে দেবে। এই জাপানে পরিষ্কার দেওয়া আছে। কেন দেওয়া আছে? যে ওই দেশের ও যদি অর্থনৈতিকভাবে বা সব দিক দিয়ে যদি ও পশ্চাৎপদ থাকে, তাহলে তোমার জিনিস তো ওখানে বিক্রি হবে না। তুমি নিজে জিনিস বানিয়ে কি বাসায় বসে থাকবে? তোমার তো মার্কেট দরকার। তা সুতরাং ওকে ওর পার্চেজিং পাওয়ার এবং ওর সিস্টেমকে তোমাকে ডেভেলপ করে রাখতে হবে, এবং রাখলেই সে সহযোগী হবে। আমাদের ইসলামও যে বলেছে যে তোমার প্রতিবেশীকে অবমুক্ত রেখে তুমি বা নিরাপদ থাকতে পারো না,
কারণ ও একদিন একসময় পাগলই তোমার বাড়িতে ঢিল মারবে, সুতরাং তাকে ঠিক রাখতে হবে। এই ঠিক রাখার জন্য কিন্তু এইটাকে কেউ যদি মনে করে না ওকে শোষণ করছে, আসলে না। এখানে বড় চ্যালেঞ্জটা এখন বর্তমানে যেটা হিসেব করে দেশের স্বার্থে গ্রিসকে ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে রাখার ব্যাপারটা। অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই। দর্শক, অবশ্যই গ্রিসের যে সংকট সে থেকে আমাদের শিক্ষা নিয়ে অবশ্যই রয়েছে। বিশ্লেষকরা যা বললেন, আলোচকরা যা বললেন, অবশ্যই আমরা সেই দিকগুলো বিবেচনা রাখবো। বিশেষ করে সরকার পরিচালনা যারা রয়েছেন তারা বিষয়গুলো বিবেচনা রাখবেন, এটুকু আমরা আশা করতে পারি। শুভরাত্রি।